তাহলে তো বিষয় তো এখন আমি করতে করতাম না ঠিক আছে তো বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ে অম্লকারক ও লবণের ব্যবহার অধ্যায় থেকে কিছু আলোচনা করব। আজকে আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করব। তোমরা অষ্টম শ্রেণীতে অ্যাসিডের বিভিন্ন ধর্ম এবং জেনেছ। আজকে আমরা অ্যাসিডের দৈনন্দিন ব্যবহার এবং সাবধানতা নিয়ে আলোচনা করব। এটা কলম আর পুস্তক করে না করে রাখতো জানে মুটা করে মাত্র একটা আছে আর নাই সাইনটেন নাই ছাত্রের জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা। প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা তোমরা জানো যে অ্যাসিড পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে এর উপর ভিত্তি করে অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড। যে সকল অ্যাসিড পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়, পুরোপুরি বিয়োজিত হয় না এবং আংশিক হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে আমরা বলি দুর্বল অ্যাসিড। এবং যে সকল অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয় অর্থাৎ অ্যাসিডের সবগুলো অণুই পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে আমরা বলি শক্তিশালী অ্যাসিড। অনেক সাধারণত জৈব অ্যাসিডগুলি দুর্বল অ্যাসিড এবং অজৈব অ্যাসিডগুলি শক্তিশালী অ্যাসিড। তবে কিছু কিছু অজৈব অ্যাসিডও দুর্বল অ্যাসিড, যেমন কার্বনিক অ্যাসিড। আসো আমরা এখন কয়েকটি দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিডের উদাহরণ দেই। দুর্বল অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড। আবার আমি কয়েকটি শক্তিশালী অ্যাসিডের উদাহরণ দিচ্ছি, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলি দুর্বল অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের সংখ্যা হল CH3COOH। এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত C6H8O7। এটা হলো সাইট্রিক অ্যাসিডের সংকেত এবং H
এটা হলো অক্সালিক অ্যাসিডের। আবার সালফিউরিক অ্যাসিডের সঙ্গে হলো H2SO4, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে HNO3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে হলো HC। এই হলো দুর্বল অ্যাসিড এবং এগুলি শক্তিশালী অ্যাসিড। এখন আমরা অ্যাসিডের প্রাত্যহিক জীবনে কিছু ব্যবহার জানব। আমরা সকলেই জানি বলতা এবং বিচ্ছু ফুল ফুটালে প্রচণ্ড জ্বালা করে। কেন জ্বালা করে? এই জ্বালা করার কারণ হচ্ছে বলতা বা বিচ্ছুর ফুলে রয়েছে এক প্রকার রাসায়নিক পদার্থ যার নাম হচ্ছে হিস্টামিন। যার নাম হচ্ছে হিস্টামিন এক প্রকার কারক পদার্থ, যার ফলে ইহা যখন ফুল ফুটায় তখন প্রচণ্ড জ্বালা করে। এখন এই জ্বালা নিবারণের জন্য সাধারণত আমরা এক জাতীয় মলম ব্যবহার করি, যেই মলমে রয়েছে ভিনেগার এবং বেকিং সোডা। ভিনেগার এবং বেকিং সোডা হচ্ছে অ্যাসিড এবং অ্যাসিড জাতীয় পদার্থ। এই ভিনেগার এবং বেকিং সোডা ওই হিস্টামিনের সাথে বিক্রিয়া করে জ্বালাকে প্রশমন করে, যার ফলে এই মলম লাগানোর পর আমরা আর জ্বালা অনুভব করি না। এরপর আমরা আরেকটা উদাহরণ জানি, যেমন আমরা যখন পোলাও, বিরিয়ানি, কুরমা ইত্যাদি খাই তখন আমরা সাথে কিছু কোমল পানীয় পান করি। আমরা জানি যে আমাদের পাকস্থলীতে একটি নির্দিষ্ট মাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যা আমাদেরকে হজমে সহায়তা করে। এর হেরফের হলে আমাদের সমস্যা অনুভব করি। তাই আমরা কোমল পানীয় পান করলে কোমল পানীয়র মধ্যে যেহেতু অ্যাসিড জাতীয় পদার্থ রয়েছে তা হজমে সহায়তা করে, যার ফলে আমরা আরাম অনুভব করি। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা জানি লেবু, কমলা, আপেল এবং পেয়ারা এগুলি আমলকি ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে জৈব অ্যাসিড রয়েছে। এই জৈব অ্যাসিডগুলি খুবই উপকারী, এরা আমাদের শরীরে বিভিন্ন প্রকার কাজ করে। আবার কিছু জৈব অ্যাসিড রয়েছে যেগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে, যেমন ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ইহা গা শুকাতে সাহায্য করে। ভিটামিন সি এর অভাবে আমরা স্কার্বি রোগে আক্রান্ত হই। ভিটামিন সি অত্যন্ত বিভিন্ন ক্ষত বা ঘা শুকাতে ভিটামিন সি সাহায্য করে। এর অভাবে স্কার্বি রোগ, ভিটামিন সি এর অভাবে ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। এছাড়া আমরা আরো ব্যবহার করি, যেমন আম, জলপাই ইত্যাদি সংরক্ষণে আমরা ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি। এছাড়া আমরা যখন বিয়ে বাড়িতে দাওয়াত খাই তখন কিন্তু খাবার পর আমরা দধি খাই। দধিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড হজমে সহায়তা করে। আরও উদাহরণ আছে, যেমন মনে করো আমরা কেক, বিস্কুট, পাউরুটি ইত্যাদি
ইত্যাদি পোড়াইতে সাধারণত বেকিং সোডা ব্যবহার করা হয়। বেকিং সোডা তাপ দিলে ইহা বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড কেক বা রুটিকে ফুলাইতে সাহায্য করে। দৈনন্দিন জীবনে আমরা আরও বিভিন্ন প্রকার কাজে অ্যাসিড ব্যবহার করে থাকি। যেমন টয়লেট পরিষ্কার করতে আমরা যে উপাদান ব্যবহার করি তার মূল উপাদান কিন্তু অ্যাসিড। যেমন টয়লেট পরিষ্কারকে মূল উপাদান হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলি অজৈব অ্যাসিড, এগুলি আমরা টয়লেট পরিষ্কার করতে ব্যবহার করে থাকি। আমরা আমাদের সৌর বিদ্যুতের প্যানেল থেকে যে সৌর বিদ্যুৎ পাই তা সংরক্ষণে আমরা এক প্রকার ব্যাটারি ব্যবহার করি, বা কোনো বাড়িতে আইপিএস চালানোর জন্য ব্যাটারি ব্যবহার করা হয়, বা বিভিন্ন প্রকার গাড়ি চালানোর জন্য ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিতে যে প্রধান উপাদান তা হলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ছাড়া ব্যাটারি চার্জ হবে না। আরও আছে, যেমন আমরা জমিতে সার ব্যবহার করি। বিভিন্ন প্রকার সার আমরা জমিতে ব্যবহার করি, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, ইত্যাদি সার আমরা জমিতে ব্যবহার করে থাকি। এবং এই যে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, এগুলি সাধারণত তৈরি করা হয় যথাক্রমে সালফিউরিক অ্যাসিড ও H2SO4 বা সালফিউরিক অ্যাসিড থেকে নাইট্রেট তৈরি হয় নাইট্রিক অ্যাসিড থেকে, ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়াম সালফেট তৈরি হয় সালফিউরিক অ্যাসিড দিয়ে, অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয় নাইট্রিক অ্যাসিড দিয়ে, এবং অ্যামোনিয়াম ফসফেট তৈরি হয় ফসফরিক অ্যাসিড দিয়ে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনের সাথে অ্যাসিড ওতপ্রোতভাবে জড়িত। অ্যাসিডের এতক্ষণ আমরা অ্যাসিডের বিভিন্ন উপকারিতা নিয়ে, প্রাত্যহিক জীবনে আমরা অ্যাসিডের উপকারী কাজ নিয়ে আলোচনা করেছি। আসলে এখন আমরা দেখি অ্যাসিডের ক্ষতিকারক কী কী কাজ রয়েছে। অ্যাসিড, বিশেষ করে জৈব অ্যাসিডগুলি অত্যন্ত শক্তিশালী। এই জৈব অ্যাসিডগুলি আমাদের শরীরে স্পর্শ করে শরীর ঝলসে যেতে পারে। অনেকেই এই অ্যাসিডের যন্ত্রণায় চিরতরে পঙ্গু হয়ে গেছে, এরকম লোক আছে। তাই জৈব অ্যাসিড থেকে সাবধান থাকতে হবে। জৈব অ্যাসিড আমাদের কাপড়ে পড়লে কাপড় পুড়ে যেতে পারে বা ছিদ্র হয়ে যেতে পারে। ধাতব পদার্থগুলি অজৈব অ্যাসিডের সংস্পর্শে আসলে কী হয়, ওইগুলি ক্ষয় হয়ে যায়। তাই আমাদেরকে অ্যাসিডের ব্যবহারে সাবধানতা থাকতে হবে। অ্যাসিডের অপব্যবহার, আইনকানুন ও সামাজিক প্রভাব। অ্যাসিডের অপব্যবহার করা হয়। আমাদের সমাজে, প্রত্যেক সমাজে কিছু কারাপুরুষ আছে
যারা হিংসার বশবর্তী হয়ে অন্যের দেহে অ্যাসিড ছুঁড়ে মারে। এই অ্যাসিড ছুঁড়ে মারার ফলে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়, বিশেষ করে মুখমণ্ডলে অ্যাসিড চুলে তা বিকৃত হয়ে যায়। এইভাবে আমাদের দেশে অনেক ছাত্রী এবং গৃহবধূরা অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে। এই অ্যাসিড সন্ত্রাসের বলে মুখ বিকৃত হয়ে যাওয়ায় তারা জনসম্মুখে আসতে চায় না, বা অনেকে লজ্জায় খুবই আত্মহত্যা করে। তাই অ্যাসিডের ব্যবহার আমাদের সঠিকভাবে জানতে হবে। যারা অ্যাসিড চুরে তাদেরকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। যেমন সরকার এই বিষয়ে সচেতন। সরকার অ্যাসিড চূড়ার শাস্তি 1995 সালে নারী ও শিশু নির্যাতন আইন অনুসারে অ্যাসিড চুড়ে মারলে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হইতে পারে। তাই যারা অ্যাসিড চুড়ে তাদেরকেও বাঁচার কোনো উপায় নাই। তাই অ্যাসিড যেন সহজে সাধারণ মানুষের কাছে আসতে না পারে, এই জন্য যারা অ্যাসিড বিক্রয় করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এরপরে আসো আমরা পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ। পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ হচ্ছে, আমরা জানি আমাদের পাকস্থলীতে খাদ্য যাওয়ার পর একটা নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা হেরফের হলে আমরা বিভিন্ন অ্যাসিডিটিতে ভুগি। এখন আমাদেরকে যে সকল খাদ্য খেলে অ্যাসিডিটি হয় না সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিভিন্ন খাদ্যদ্রব্যের কারণে অ্যাসিডিটি হয়, আরও বিভিন্ন কারণে অ্যাসিডিটি হতে পারে। যেমন দুশ্চিন্তা, এরপরে আছে সময় মতো খাবার না খাওয়া, প্রয়োজন মতো ঘুম না হওয়া ইত্যাদি কারণে অ্যাসিডিটি হতে পারে। তাহলে অ্যাসিডিটি থেকে দূর করতে হলে আমরা যে সকল খাবারে অ্যাসিড কম সেই সকল খাবার খেতে হবে এবং সময় মতো ঘুমাতে হবে। দুশ্চিন্তা করা যাবে না। এ সকল বিষয় সাবধান থাকলে আমরা অ্যাসিড থেকে মুক্ত থাকতে পারব, অ্যাসিড থেকে মুক্ত পারব। যাই হোক, আজকে আমাদের সময় প্রায় শেষ। আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। ক্লাস শেষ করার পূর্বে তোমরা সকলেই করোনা মুক্ত কীভাবে থাকতে পারো সেই বিষয়ে সচেতন থাকবে এই আশা করি আজকের ক্লাস শেষ করছি।